হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি এই ফুলগুলোর মতোই তোমাদের দিনগুলো ভীষণ ভীষণ সুন্দর কাটুক। আমি বলেছিলাম না কেক বানাবো। ব্লাউজটা বানাতে দিতে গিয়ে একটুখানি সাদা তেল দরকার ছিল, নিয়ে এসেছি। কেকটা সেদিন মনের মতো করে বানানো হয়নি, আজকে মনের মতো করে বানাবো। সাদা তেল তো আমার বাড়িতে থাকে না একদম। ময়দা দিয়ে দিই। ময়দাও থাকে না, এই ময়দাও 500 গ্রাম এনেছি এটা করবো বলে। এক বাটি দিয়ে দিলাম, আর অল্প একটু দিলাম, মানে সোয়া এক বাটি, ছোট সাইজের বাটি আর কি। এই যে হাতে চলে আসছে, দেখো। এইবার এটা দেবো কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারটাও আমি কিনে এনেছি, আগের যেটা আমার ছিল সেটা ইউজ করছি না। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন দেবো বেকিং পাউডার, হাফ দিলাম। মিক্স করে নিয়ে সাইড করে রেখে দেবো। রেখে দিলাম। এবার আলাদা করে আরেকটা জিনিস বানাবো। আরেকটা বোল নিয়ে নিলাম, 2টো ডিম দেবো, 1 টেবিল স্পুন অ্যান্ড 2 টেবিল স্পুন। বেশি দেওয়ার কোনো দরকার নেই। 2 টেবিল স্পুন সাদা তেল। এই যে ব্লেন্ড করতে হবে। চিনিটা অবশ্যই স্বাদ অনুসারে, এক বাটির থেকে একটু কম চিনি দিলাম, মানে হাফ বাটি মতোই দিলাম, বেশি দিলাম না। এবার এটাকে আবার ব্লেন্ড করতে হবে। দেখো ডিমটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই যে পুরো ইনগ্রেডিয়েন্টসটা এখানে বানিয়ে রেখেছি, এটাকে চেলে দিতে হবে। এরকম একটা চালনি ব্যবহার করছি, এটাকে এইভাবে চেলে এর মধ্যে দেবো। ঠিক আছে, যিশুদেবের বার্থডে ভালো হয়নি কেকটা, তো আজকে ভালো হবে পুরো শিওর। তোমরা এইভাবে বানাবে, দেখবে একদম ঠিকঠাক হচ্ছে। ব্যাস, এইবারে এই পুরো মিশ্রণটাকে ভালো করে মিক্স করতে হবে। চামচ দিয়েই করবে, অবশ্যই ব্লেন্ডার দিয়ে করবে না। ইনকেস যদি কোনো কারণে একটু ঘন মনে হয়, একটু দুধ অ্যাড করে দেবে, 3-4 চামচ। ব্যাটার আমাদের রেডি, এটা রেখে দিলাম। এবার আমাদের নিতে হবে কেক টিন, অথবা যে কোনো টিফিন কারি নিতে পারো স্টিলের। আমি এখানে একটা বাটার পেপার আমার যেহেতু আছে তাই দিয়ে দিচ্ছি। তোমরা যাদের আর কি থাকবে না, তারা জাস্ট টিফিন কারিটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবে, সেমই হবে, কোনো অসুবিধা হবে না। এটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা যাতে ভালো মতো ওঠে, আর কোনো কারণ নেই। টেস্টের কোনো তফাৎ হবে না। তো আমি দিয়ে দিলাম। এইবারে এই পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। মানে এইরকম ভাবে একটু ট্যাপ করে নেবে, তারপরে কড়াইটা প্রিহিট করে নেবে, মানে একটু গরম করে নেবে, নিয়ে তার উপরে এইভাবে জাস্ট বসিয়ে দেবে। নিচে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, না দিলেও চলবে, নো ইস্যু। ঢাকনাওয়ালা কড়াই হলে বেটার, আর ঢাকনাওয়ালা কড়াই না হলেও ঢেকে দেবে এমনি, তাহলেও হবে। লো ফ্লেমে দেবো, দিয়ে 15 মিনিট পরে চেক করব যে পুরোটা শক্ত হয়েছে কিনা। আমি যে বলে দিলাম যে এত মিনিট পরে বার করে নেবে, ওটা কিন্তু ঠিক নয়। 15 মিনিট পর থেকে চেক করব, তারপরে যখন দেখবো যে মাঝখান অবধি একেবারে হয়ে গেছে, হাত দিয়ে ট্যাপ করলেই বোঝা যায়, তখন নামাবো। 15 মিনিট পরে দেখছি কিরকম হয়। এইবারে আমার মনের মতো ক্রিমটা আমি নিয়ে নিয়েছি, এবারে ক্রিমটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করে একদম ফ্লপি একটা সুন্দর টেক্সচার আনবো। এনে তারপরে ক্রিম দিয়ে কি করে আমি ডেকোরেট করব, মানে হয়ে যাওয়া কেকটা, সেটা তখন তোমরা দেখতে পাবে। এখন আমি এটাকে ব্লেন্ড করব। কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বার করে আমি নিয়েছি। দেখো কি দারুণ ফুলছে, বুঝেছো? এদিকে কেকটা দেখা যাক কত দূর হলো, কিরকম ফুলছে। ওয়াও, কেকটা অনেকটাই ফুলছে, এখনো হয়নি পুরোটা। মোটামুটি আর মিনিট 5-7 মধ্যে হয়ে যাবে। এইবার দেখা যাক কেকটা হয়েছে কিনা। এবার পুরোপুরি হয়ে গেছে, একদম ফুলে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেবো। এইদিকে ক্রিমটা পুরোপুরি রেডি। যখন এইরকম টেক্সচারটা হবে, মানে একদম এরকম আঠালো ঘন ফ্লাপি, তখন মনে করতে হবে যে ক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি নিয়ে চলে এসেছি, দেখো এই হচ্ছে আমাদের ক্রিম, আর এই হচ্ছে কেক। দেখো তোলাটা ভীষণ ইজি, জাস্ট এরকম ভাবে একটু ছাড়িয়ে নিলাম, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, যেহেতু একটু বেশি ফুলেছে বলে একটু প্রবলেম হলো। তো এবার দেখে নাও এটাকে আমি কি করে করব। বাটার পেপারটা দেওয়া ছিল, সেটা উঠিয়ে দিচ্ছি।
এবার কেকটাকে না কাটিং করবো। কিভাবে কাটিং করছি দেখো। এবার আমি এই যে কেকের বটমটা এখানে রাখলাম, রেখে অল্প একটু ক্রিম দিলাম যাতে সরে না যায়। একটা করে স্লাইস বসাবো। এবার আমি একটু চিনির সিরাপ বানিয়ে নিয়েছি, এই সিরাপটা দিয়ে আমি প্রত্যেকটা স্লাইস ভেজাবো। এবারে পরপর স্লাইসগুলো বসাবো, একটু করে চিনির সিরাপ দেবো আর ক্রিম দেবো, দিয়ে সুন্দর করে আইসিং করে নেব। তো বিষয়টা হচ্ছে আইসিং করে নিয়েছি, 8 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে, তারপর ডেকোরেশন যা করার করব। ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এলাম, হয়ে গেছে, অনেকক্ষণই সেট হয়ে গেছে। এবার এটাকে আমি ডিজাইন করব। কেকটা রেডি হয়ে গেছে, এই দেখো একটু আইসিং করলাম, তো স্নোফল হচ্ছে, ব্যাস এবার ফ্রিজে রেখে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার দিন সকালবেলা ব্লগটা শুরু করলাম। তো বাইরেটা কিরকম দেখছো, ওরকম ঝাপসা ঝাপসা লাগছে, আসলে রোদ নেই, মনে হচ্ছে না কিরকম মানে আলোটা কমে গেছে বাইরের, আসলে একটু রোদ নেই। আর আমাদের বাড়িতে এই যেই সূর্যের উত্তরায়ণটা শুরু হবে আর রোদ পড়া বন্ধ, এই সামনেটা দেখে মনে হবে কি একদম বিকেল হয়ে গেছে। আর পেছনের দিকটা দেখলে অনেক সময় মনে হয় যে না এখনো দিন আছে, মানে আমাদের ওই দিকে দিন, এই পারে সকাল সকাল ঠিক করেছি পুরো রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিনিং করতে হবে। তার জন্য মানে ভেতরের দিকটা পরিষ্কার করতে হবে, বক্সের ভেতরে। এই বক্সের ভেতরটা মোটামুটি কিছুদিন বাদে বাদেই যদি পরিষ্কার না করি না, অনেক বেশি ময়লা জমে যায়, তখন আর পরিষ্কার করতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম যে সব নামি ঠামি একবার পরিষ্কার করে আরেকবার রেখে দেব। ছুটিও আছে আর রান্নাবান্নারও সেরকম তাড়া থাকে না। তো চলো ওকে পরিষ্কার টরিষ্কার ভালো করে নিই, আর তোমাদের সাথে মাঝে মাঝে গল্পও করা যাবে। এখন মন দিয়ে কাজ করছি, তো সকালের একদম রান্নাঘরের ডিপ ক্লিনিংটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, বেশ ভালো লাগছে। মানে বাড়িতে থাকলেই তো এই কাজগুলো করা হয়, তাই না? না হলে তো এই কাজগুলোর দিকে চোখ দেওয়াই যায় না, কারণ নিজের দিকে চোখ দেবো নাকি স্কুলের দিকে চোখ দেবো, নাকি মানে রোজকার যে প্রাত্যহিক কাজকর্ম সেই দিকে চোখ দেবো। সেই করতে গিয়ে এসে এই যে টুকিটাকি কাজগুলো, যেগুলো না করলেই নয়, ভীষণই প্রয়োজনীয় কাজ এগুলো, সেইগুলো আর করা হয়ে ওঠে না। তবে হ্যাঁ, যেহেতু ছুটি তো একেবারে থাকে না তা নয়,
স্যাটারডে সানডে প্রায়শই ছুটি থাকে, আর সানডে তো থাকেই, মাঝে মাঝে স্যাটারডেও থাকে, আর এখন তো লং ছুটি চলছে। তো সেই কারণে পরিষ্কার করার মতো সময় অবশ্যই আমরা পেয়ে যাই যারা আর কি একটু ওয়ার্কিং আছে। তো চলো, পরিষ্কার করাটাও কিন্তু একটা স্যাটিসফ্যাকশন যাই বলো, মানে পরিষ্কার টরিষ্কার করে নেওয়ার পর খুব ভালো লাগে মনটা। আর রান্নাঘরটা তো অবশ্যই মানে সবসময় ক্লিন রাখা ভালো। বক্সগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে, ক্যাবিনেটগুলো। এরপরে ওপরের যে কাউন্টারটা মানে টপটা, সেটাকে পরিষ্কার করছি। সব নামিয়ে নিয়েছি প্রথমে, তারপরেই পরিষ্কার করছি, তাহলে সুবিধা হয় আর কি পরিষ্কার করতে। তো দেখো আমি কিন্তু সার্ফ জাস্ট একটু ছড়িয়ে দিয়েছি, সার্ফ দিয়ে পুরো মানে টাইলস থেকে শুরু করে ক্যাবিনেটের যে কভারগুলো সেইগুলোর থেকে শুরু করে কাউন্টার টপ সমস্তই ওই সার্ফের গুঁড়ো দিয়ে মুছে নিচ্ছি। মানে যেহেতু এই মোছাটা খুব একটা বেশি হয় না, মোটামুটি মাসখানেক বাদে বাদেই হয় ধরা যায়, তো সেই কারণে একটুখানি সার্ফ দিয়ে মুছে দিলে কোনো অসুবিধা নেই। আমি খুব একটা বেশি ক্লেন্সার ইউজ করি না, তবে শেষের দিকে একটুখানি লেবু ভিনিগার অথবা লেবু দিয়ে মুছে নিই। তো এই জিনিসটা করলে পরে আমি দেখেছি পিঁপড়ে টিপড়ের উপদ্রব কম হয়। এছাড়াও শীতকালে পিঁপড়ে একেবারেই এখন আর হয় না। শীতকালে মানে আমি শুনেছিলাম আগে মশার উপদ্রব কমে, এবারে দেখছি মশার উপদ্রব বেড়ে গেছে। মানে একটা দুটো মশা এমনভাবে কামড়ায় না, মানে মনে হয় কি যে প্ল্যান করে কামড়াচ্ছে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, সব পরিষ্কার করে নিলাম, পরিশ্রম হয়ে গেছে, এবার একটু রেস্ট দরকার। তো পরের ব্লগে আমি রান্নাবান্না নিয়ে স্টার্ট করব। তো এখন আসি, আবার দেখা হচ্ছে ব্রেকফাস্ট বানানোর সময়।